শৈত্যপ্রবাহ না থাকলেও দেশের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শৈত্যপ্রবাহের মতোই হাড় কাঁপানো শীত। মূলত ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না আসায় এবং উত্তরের ঠান্ডা বাতাসের প্রভাবে দিন রাতের তাপমাত্রা পার্থক্য অনেক কমে যাওয়ায় শীতের দাপট চলছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানান, এটিকে বলা হয় কোল্ড ডে কন্ডিশন। মধ্যরাত থেকে পরদিন দুপুর পর্যন্ত কুয়াশা, উত্তরের বাতাস, জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় বেড়েছে শীতের তীব্রতা। শীতে কাঁপছে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়। এছাড়া শীতে বিপর্যস্ত দিনাজপুর, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বগুড়া, রাজশাহী সহ বিভিন্ন জেলার জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, ব্যাহত হচ্ছে যান চলাচল। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। প্রত্যন্ত অনেক অঞ্চলে সরকারি বেসরকারি উদ্যোগে শীত বস্ত্র না পাওয়ার অভিযোগ শীতার্তদের। এদিকে ঘন কুয়াশা ও শীতে উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহ এবং কয়েক জেলায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পদ্মায় ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় ঘাটে আটকা পড়েছে শতাধিক যানবাহন। বিআরডব্লিউটিসি জানায়, গতকাল সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। গভীর রাতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ পদ্মায় বিএস জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি ফেরি আটকা পড়ে। এ কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে মামলাগুলো বাতিলই থাকবে। আজ সকালে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে আবেদনগুলোর উপর শুনানি অনুষ্ঠিত হয়। গত 23 অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 2007 সালে রাজধানীর 4টি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন। এই বাতিলের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন, সেই বাতিলের রায় কার্যকর থাকলো। নোয়াখালী, কোম্পানীগঞ্জ, কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী 5 সংসদীয় আসন। এই আসনে সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যার কালো থাবা পড়েনি এমন কোনো সংস্থা নেই। এলাকাবাসীর অভিযোগ, দেশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সর্বত্র চাঁদাবাজি, দখলদারিত্ব, হামলা ও দুঃশাসন চালিয়েছেন কাদের এবং তার ভাই। লুটপাট করেছেন কোটি কোটি টাকা। নোয়াখালী থেকে মোহাম্মদ মাসুদ পারভেজের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সাবেক প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, নিজের ইচ্ছে মতো চালিয়েছেন সংসদীয় আসন ও কোম্পানীগঞ্জ উপজেলাকেও, যার প্রভাবে প্রশাসনকে চোখ রাঙিয়ে শাসন করেছেন তারই ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জাও। এখন মুখ খুলছেন এতদিন যারা ছিলেন এক দুঃশাসন, নির্যাতনের ভয়ের রাজ্যে। কোম্পানীগঞ্জে কোনো উন্নয়ন উনি করেননি। এখানে উন্নয়ন করেছেন উনি সন্ত্রাসের, এখানে উন্নয়ন করেছে চাঁদাবাজির, এখানে উন্নয়ন করেছে লুটতরাজ দখলের। সাধারণ মানুষ একরকম অসহায় অবস্থায় ছিল। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনী হলফনামায় ওবায়দুল কাদের নির্দিষ্ট কিছু পরিমাণ সম্পত্তি দেখালেও কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তির মালিক কাদের ও তার পরিবার। বসুরহাট বাজারের ব্যবসায়ীরা ওবায়দুল কাদের দাপটে এবং মির্জা কাদের সহ তাদের 2 ভাই 3 ভাই এবং তাদের ভাগিনাদের দাপটে কোম্পানীগঞ্জের মানুষের যে অতিষ্ঠ অবস্থা ছিল, এটা কোম্পানীগঞ্জের মানুষ সহ বাংলাদেশের সকলে জানে। তার কাছে তো দলীয় বাহিনী বলে অন্য কোনো লোক তার কাছে যেতে পারতো না এবং তার নির্দেশেই মূলত কোম্পানীগঞ্জের সমস্ত এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং তার ভাই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল। নদী ভাঙন এলাকায় বাঁধ নির্মাণ
উপজেলা প্রশাসন, সড়ক বিভাগ, সরকারি বেসরকারি অফিস, রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ সহ সকল স্তরে দুর্নীতিতে জড়িয়েছিলেন তারা। ইতিমধ্যে ওবায়দুল কাদের এবং তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। গত বছর 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর বসুরহাটের রাজাপুরে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের গাড়ি ও বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। এনটিভি নিউজ ডেস্ক। সুষ্ঠু নির্বাচন থেকে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন বঞ্চিত ছিল, তাই ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান নির্বাচন কমিশনের প্রধানতম লক্ষ্য বলে মনে করেন সিসি AMM নাসিরউদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে সকালের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বাংলাদেশের বিগত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচন নিয়ে সিইসি এবং কমিশনাররা আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখলেন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দীর্ঘ 15 বছরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আস্থার পরিবেশ ফিরিয়ে এনে এই অধিকার ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বর্তমান কমিশনের। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটার দিন জাতি বঞ্চিত হয়েছে। তা আমাদের 18 কোটি মানুষ বঞ্চিত, মানুষ কোথায় যাবে? ওরা তো বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত 18 কোটি মানুষ। এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের, তারা আসবে আমাদের কাছে। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা বলেন, সরকারের ইচ্ছের কারণেই নির্বাচনে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এতদিন ঘটেনি। আমাদের অনেকের মধ্যেই সংশয় আছে যে আমরা এটা সুষ্ঠুভাবে করতে পারবো কিনা, তবে আমি আশাবাদী। গত যে টার্মগুলোতে আমরা পারি নাই, কেন পারি নাই? কারণ তখন আমার যে ব্যাখ্যা সেটা হলো কর্তার ইচ্ছায় কর্ম হয়েছে। রাজা চেয়েছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তাই আমরা সবাই সেই সোনার হরিণ ধরার জন্য ছুটে বেরিয়েছি। নির্বাচন কমিশনের মুখপাত্র এই কমিশনার বলেন, ভোটাধিকার ফিরিয়ে দিতে সঠিক তালিকা প্রণয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বড় অংশই আছে আমাদের এনআইডি সংক্রান্ত, আর ভোটার তালিকারই কিন্তু বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের এনআইডি। সো আমরা এনআইডি সেবা নিয়ে ইতিমধ্যে কাজ করছি। আমার দৃঢ় বিশ্বাস সেটা আরও ত্বরান্বিত হবে। যত দ্রুত সম্ভব আমাদের চ্যাট বক্স টাইপ কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে করে আমরা সরাসরি সাধারণ মানুষের বক্তব্য শুনতে পারি। তাদের যে সমস্যাগুলো আছে এটা জন্য রিয়েল লাইফ তারা আমাদেরকে পোস্ট করতে পারেন। সারা দেশের 1800 কর্মকর্তাদের ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরে তারাই 70,000 মাঠ কর্মীদের প্রশিক্ষণ দেবেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ বাস্তবসম্মত করার নির্দেশনাও দিয়েছেন তিনি। রাজবাড়ী থেকে রিপোর্ট করছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন ফরিদ আহমেদ ভূঁইয়া। শত্রুর দুর্গ একের পর এক তছনছ করে উড়িয়ে দিচ্ছে দেশপ্রেমিক সৈনিকের অস্ত্র। রণঝঙ্কারে যুদ্ধের দামামা বেজে চলেছে। প্রিয় মাতৃভূমিকে রক্ষায় এভাবেই জীবন বাজি রেখে শত্রুর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে কামানের গোলা আর অত্যাধুনিক সমরাস্ত্র গর্জে ওঠে। সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ী জেলার কালুখালীর সাধারচরে সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন অর্থাৎ যুদ্ধ মহড়ার দৃশ্য এটি। যুদ্ধ করতে করতে শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করে যোদ্ধারা, উড়িয়ে দেয় বিজয় কেতন। প্রায় 1 ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশন সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। পুরো মহড়া সামনে থেকে বসে দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সমাপনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা, তাই প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। পারফেকশন এটা সব জিনিসে, সেটা শুধু যুদ্ধের ব্যাপারে নয়, জীবনের সব কিছুতেই খাটে।
খেলাধুলার যে খাটে সেটা তো প্রতিনিয়তই আমরা দেখি, যে যত বেশি খাটে, যে যত বেশি পরিশ্রম করে, প্রস্তুতি নেয়, খেলায় জেতার সম্ভাবনা তার বেশি। যুদ্ধক্ষেত্রে একই ব্যাপার, প্রস্তুতি বারে বারে করতে হয়, পারফেকশন বারে বারে করলে এই পারফেকশনের দিকে যায়। ডক্টর ইউনুস বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। এদিন সামরিক এলাকায় সেনা সদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শীতার্তদের মাঝে বিতরণ করেন শীতবস্ত্র। লাল সবুজের 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি রক্ষায় দেশ প্রেমিক সেনাবাহিনী শত্রুর মুখোমুখি থেকে জীবন বাজি রাখার যে মহড়া দিয়েছে, তাতে আগামীতে সেনাবাহিনীর দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশ মাতৃকার জন্য বুক চিতে দেওয়ার অনন্য উদাহরণ তাদের স্মরণ থাকবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কালুখালী, রাজবাড়ী। সকল গণমাধ্যম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গত 15 বছরে ভূমিকা মূল্যায়ন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় বক্তারা বলেন, দেশে বেশিরভাগ ক্ষেত্রে গণমাধ্যমের কোনো নীতিমালা মানা হচ্ছে না। বক্তারা সাংবাদিক ও গণমাধ্যমকে নীতিমালা মানা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া গণমাধ্যমের লাইসেন্স বা ডিক্লারেশন বাতিলের দাবি জানান। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রস্তাবনায় কিছু চাপিয়ে দেওয়া হবে না উল্লেখ করে কমিশন চেয়ারম্যান বলেন, অংশীজনদের সুপারিশমালা বিবেচনা করা হবে। প্রতিষ্ঠান হিসাবে আমাদের সমস্ত গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর তাদের গত 15 বছরের ভূমিকা মূল্যায়ন করা উচিত। এক একজন ব্যক্তির ক্ষেত্রেও সেই মূল্যায়নের প্রয়োজন আছে। আমি কিভাবে আমার দায়িত্বে ব্যর্থ হয়েছি, আমি কিভাবে এমন ভূমিকা রেখেছি যেটা সরকারকে শক্তিশালী করেছে, স্বৈরাচারী সরকারকে শক্তিশালী করেছে, সেগুলো আমাদেরও মূল্যায়নের প্রশ্ন আছে। ভোটের সময় নিয়ে ভাষা কোনো ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, যে কোনো কৌশল বা বাহানায় নির্বাচন বিলম্ব করার চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে। তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ তৈরি করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে আশা প্রকাশ করেন শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইমরুল হাসানের রিপোর্ট। 14 দিনের যুক্তরাজ্য সফর শেষে রোববার দেশে ফেরেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনে তারেক রহমানের সাথে দলের সাংগঠনিক বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে তা নিয়ে মুখ না খুললেও সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। দাবি জানান রোডম্যাপ ঘোষণার। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনি সংস্কার এবং মাঠের সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা না। যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে কোনো আপত্তি নেই বিএনপির, তবে তা যেন সরকারের ছত্রছায়া না হয়। বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায়
না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো শেখ পরিবারের কারো বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটি বলছে, সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, 9 লাখ মার্কিন ডলার পাচার এবং প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদক বলছে, তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তামজিদ সুমনের রিপোর্ট। একজন চিফ জাস্টিসকেও নামায় দিয়েছিলাম। বেসিক ব্যাংকের দুর্নীতির মামলায় দুদকের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সময়ের পথ পরিক্রমায় সেই দুদকের মামলায় ফেঁসে যাচ্ছেন শেখ পরিবারের এই সদস্য। দুদকের চেয়ারম্যান তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত। আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের প্রভাবশালী এই নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় 9 লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। এছাড়া স্ত্রীসহ তাপসের বিরুদ্ধে ব্যাংকে 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। এই ঘটনায় রোববার পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি। শেখ ফজলে নূর তাপস দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 5,17,527 মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাত সারে হস্তান্তর ও স্থানান্তর করে যোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। সংস্থাটি বলছে, তদন্তের প্রয়োজনে তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত শেষে বা তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এই প্রশ্ন যেমন কইছো, আপনার সব প্রশ্ন রেডি আছে। এদিন প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 46 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর এবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন 4 ব্যাংক সহ মোট 5টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, SIBL, ICB ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এর আগে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এদিন ব্যাংকটির জরুরি সভা থেকে তাকে আগামী 3 মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে খাদের কিনারায় থাকা এই 6 বেসরকারি ব্যাংকের অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্ক ফোর্স। অডিট চলাকালে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী বলেছেন, আবু সাইদ হত্যার ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের 33 শিক্ষার্থীকে 2 সেমিস্টার ও 23 জনকে 1 সেমিস্টার করে বহিষ্কার সহ 15 শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়াও ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো নির্বাচন হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য। তিনি বলেন, আবু সাইদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 71 শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে 2 শিক্ষক, 4 কর্মকর্তা ও 3 কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জন শিক্ষার্থী প্রাক্তন ছাত্রদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। আর 33 জন শিক্ষার্থীর 2 সেমিস্টার তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। আর 1 সেমিস্টার করা হয়েছে, এখানে হচ্ছে 23 জনকে। এই হলো টোটাল 71 জন। আর একজনকে তার শৃঙ্খলা বোর্ডের সামনে সে এসে তার আত্মপক্ষ সমর্থন করেছেন, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।